আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার ঠিক দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক, অর্থনৈতিক এবং সরকারি ক্রয় সংক্রান্ত পরিষদের দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন অর্থ উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং অত্যাবশ্যক কতগুলো জিনিসপত্র আমরা বলে দিতেছি এবং ডেইলি কিন্তু দেওয়া হচ্ছে। এবং এটা নিয়ে ফরেন এক্সচেঞ্জ কী করবে, প্রাইভেট ব্যাংকের সাথে আমি বলছি যে তারা বলছে এখন থেকে আমাদেরকে হেল্প করবে। এটা শুধু আর সরকারি ব্যাংক না, অন্য তারাও দিলে হেল্প আসবে। অতএব এই যে আপনি বলছেন যে এপ্রিলে আমরা দেখবো যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এটা যেগুলো অ্যাকশনটা নেব তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে। সেটা সেন্ট্রাল ব্যাংকের থেকেও একটা ইস্যু আসছে যে আমরা হয়তো কিছুটা আমরা মডারেটিং আমরা জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6, 7, 22 যেতে পারি, এটা বেটার হয় আমাদের জন্য। অনেকে আমরা শ্রীলঙ্কার সাথে তুলনা করেন টকশোতে, আমি দেখি বহু কিছু। শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক না। শ্রীলঙ্কার ইকোনমিক ডিজাস্টার ওয়াজ নট দ্যাট বিগ। এটা মেইন জিনিস। বাংলাদেশের অবস্থাতে শ্রীলঙ্কা আর খুঁজেই পেতেন না, আইল্যান্ডে থাকে। যখন আমরা ইনহেরিট করেছি না, এখন যে ব্যাংকিং অবস্থা, যে অবস্থায় কী করে এখন মাত্র 12টা ব্যাংক ফাংশনালি ইফেক্টিভ, আর বাকিগুলো ব্যাংকে যে 60টা ব্যাংকের মধ্যে বাকিগুলো তো খুঁড়ি করে। এটা কোনো দেশে হয়েছে কোনোটা? 1/3 ব্যাংক কাজ করে না, এবং 1/3 ব্যাংকের লোকজনের এসে যাও। শ্রীলঙ্কাটা এ লিটল বিট ইজিয়ার না। শ্রীলঙ্কা এক্সাম্পল দেয়, এই ইনফ্লেশন কমিয়েছে অত একটা দেশ, তার মধ্যে জিনিসপত্র। আর শ্রীলঙ্কাটা কোনো ইসে ছিল না, কনফ্লিক্ট ছিল না। ওরা তো মোটামুটি পলিটিক্যালি যেই আসে থাকে, ওদের মধ্যে একটা এগ্রিমেন্ট ছিল, যেই গভর্নমেন্টে আসছে তাদের সাপোর্ট। এখানে তো আমরা আবার অনেক চ্যালেঞ্জ, আপনার আমাদেরকে পছন্দ করেন না, চলে যান, এই সে বলছে। তা এর মধ্যে আমরা চেষ্টা করছি যে ইসে করতে কিছুটা। আমাদের ইস্যু হলো, আমি কয়েকদিনের মধ্যে হয়তো আপনি মার্চের দিকে আপনি উইল গেট দ্য রিভাইজ বাজেটের নাম্বারগুলো, তখন স্পেসিফিক আপনারা কতগুলো অ্যাকশন দেখবেন। আমি বিশেষ করে আমার মেইন হলো ইকোনমিক ফাইন্যান্সিয়াল সেক্টরকে রিফর্ম করা, মেইনলি ট্যাক্স। সেটা ওদের ব্যাপার, এটা এখন আমি এই ব্যাপারে আমার কোনো আর অ্যাকশন নেই। রমজান মাসে দেখা যায় ফল আমদানি, খেজুর তো আমরা আমদানি করছি, খেজুর তো আমরা দিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, খেজুর অলরেডি বহু আগে ইসে করে দেওয়া হচ্ছে, শুল্ক 0 করছে, পারমিশন দেওয়া হচ্ছে। আপেল আঙ্গুর না হয় কিছুটা না, আমি স্বীকার করি। হ্যাঁ, সেগুলো তারা বলুক, আমিও জানি তাদের একের পার্সপেক্টিভে বলবে। এবং যারা লস করেছে তাদের প্রতি সিম্পেথি ডেফিনেটলি, 30-40 টাকা লস করে। কিন্তু সেটা এই নতুন চেয়ারম্যানের কাণ্ড না। ওই যে আগে যাদেরকে দেখেছেন, যেসব চেয়ারম্যান যারা যেভাবে টাকা নিয়েছে, সুকুক ব্যান্ডের ইসেতে 3000 কোটি টাকা নিয়ে চলে গেছে। তো এইগুলি করলে তো ওরা তো অনেকে মিউচুয়াল ফান্ডও ইস্যু করে। এখন আপনি কি মনে করেন আগে এখন ওখানে ওদেরকে সবাই ইস্যু দেখ, আমরা চেষ্টা করবো। অর্থাৎ তারা যার দিকে দেখবে এবং তাদের স্বার্থ যেখানে ইস্যুতে ডেফিনেটলি তারা বলবে। না আর শেষ সেইটা 3টা পক্ষ তো আপনারা দেখেছেন বিবৃতি যা কথা বলে। দর্শক, সচিবালয় অর্থনৈতিক পরিষদ এবং সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির আলাদা দুটি বৈঠক শেষে কথা বলছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা সরাসরি কথা শুনছিলাম। তার চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, বর্তমানে লকারে কোনো সম্পদ রাখতে দেওয়া হচ্ছে না, পাশাপাশি কোনো সম্পদ বের করতে দেওয়াও হচ্ছে না। ওইসব বিশেষ লকারে গোপনে অপ্রদর্শিত বিপুল পরিমাণ
অর্থ সম্পদ জমা রয়েছে বলে মনে করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবেই যাতে লকার থেকে অর্থ সম্পদ সরিয়ে নিতে না পারেন সেজন্য সব লকার ফ্রিজ করার অনুরোধ জানিয়ে গত রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠিয়েছেন দুদক পরিচালক কাজী সাইমুজ্জামান। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নরের ব্যক্তিগত লকার থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে দুদক। বিপুল সম্ভাবনার পরও প্রতিযোগী দেশের সঙ্গে পেরে উঠছে না দেশের ক্ষুদ্র মাঝারি শিল্প। প্রায় সব সূচকেই পিছিয়ে আছে এই খাত। এমন বাস্তবতায় নতুন ভ্যাট আরোপের কারণে এ খাতের গতি আরও কমে যাওয়ার শঙ্কায় উদ্যোক্তারা। তাদের অভিযোগ, সক্ষমতার সীমাবদ্ধতা, রপ্তানি প্রতিবন্ধকতা এবং আর্থিক খাতের সঙ্গে উদ্যোক্তাদের দুর্বল সম্পর্ক এসএমইর বিকাশে বড় বাধা। এক অর্থনীতিবিদ বলছেন, এ খাতে ভ্যাট আরোপ হলে তা নিয়ে ভাবতে হবে সরকারকে। বিস্তারিত রিয়াদ সুমনের বিশেষ প্রতিবেদনে। ক্ষুদ্র মাঝারি শিল্প বা এসএমই খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান রয়েছে দেশের প্রায় 2.5 কোটি মানুষের। বলা হয় অর্থনীতির চালিকা শক্তি এসএমই শিল্প। তবে প্রত্যাশা অনুপাতে এই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যায়নি এখনো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর অর্থনৈতিক সুমারির তথ্য বলছে দেশে প্রায় 79 লাখ কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা রয়েছে। তবে বৈশ্বিকভাবে ব্যবসা বাণিজ্যের 90%ই এসএমইর দখলে থাকলেও নানা মানদণ্ডে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। প্রতিবেশী ও প্রতিযোগী দেশগুলোর জিডিপিতে যেখানে এসএমই খাতের অবদান 40 থেকে 60%, সেখানে বাংলাদেশের 30%-এর কম। অথচ বড় বড় শিল্প খাতকে বাঁচিয়ে রাখা এবং দেশের সার্বিক অর্থনীতিকে এগিয়ে নিতে এ খাতের বিকল্প নেই। উদ্যোক্তাদের অভিযোগ, শর্তের বেড়াজালে এসএমইদের বড় একটি অংশই ব্যাংক ঋণ পান না। ফলে অনেকেই ঝরে পড়েন অর্থাভাবে। আমার ফ্যামিলির জামিনদার হলে হচ্ছে না, বাহিরের আরো 2 জন লাগছে, তো অনেক সময় কেউ তো কারো জামিনদার হতে চায় না। এসএমইর সংজ্ঞার কারণে ব্যাংকগুলা যে জায়গাতে কনজারভেটিভ, তারা যেখানে 1 কোটি বা 5 কোটি টাকা দেওয়ার ক্ষেত্রে উৎসাহী, সেখানে তারা 5 লক্ষ বা 10 লক্ষ টাকা দেওয়ার ক্ষেত্রে খুব একটা উৎসাহী না। এসএমই খাতের উন্নয়নে রপ্তানির সুযোগ বৃদ্ধি, প্রযুক্তিগত দক্ষতা, অবকাঠামো উন্নয়ন ও নীতি সহায়তার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। কাঁচামাল আনার ক্ষেত্রেও যে ভ্যাটের যে যন্ত্রণাগুলো আছে, পলিসিতে আছে যে সেই ধরনের কাঁচামালগুলা ইম্পোর্ট করলে গভর্নমেন্ট সেটা আবার এক্সপোর্ট করার ক্ষেত্রে কর রেয়াত বা সুবিধা দেবে, কিন্তু বাস্তবতা হচ্ছে সেটা কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। জাপানের কথা বলেন, জার্মানির কথা বলেন, আর পৃথিবীর যেই লার্জেস্ট কান্ট্রিগুলোর কথা বলেন যারা অর্থনৈতিকভাবে সফল, তাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা হচ্ছে এসএমই। সরকারের যদি সুষ্ঠু পরিকল্পনা না থাকে এবং ওই পরিকল্পনার পথ পরিক্রমা যদি স্মুথ না হয়, তাহলে আলটিমেটলি ওইটা তো জিডিপির যে টার্গেট থাকে কখনোই কভার করতে পারে না। অর্থনীতির বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পই সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন এই অর্থনীতিবিদ। তারা যে সমস্ত পণ্যগুলো ব্যবহার করে, তারা যে সমস্ত র মেটেরিয়ালসগুলো বিদেশ থেকে নিয়ে আসে তাদের পণ্য উৎপাদনের জন্য, সেগুলোর যাতে একটা পলিসি সাপোর্ট দেওয়া হয়। এসএমইর বিকাশ ত্বরান্বিত হলে বাড়বে নতুন কর্মসংস্থান, পাশাপাশি রপ্তানিতেও জোরালো ভূমিকা রাখবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, এবার আমাদের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণের পালা। আজকের বিষয় এসএমই খাতের চ্যালেঞ্জ এবং উত্তরাধিকার। এ বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য এই মুহূর্তে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সাল। আমরা তাকে বিজনেস আওয়ারে আমন্ত্রণ জানাতে চাই। ডক্টর সায়েম আমির ফয়সাল, প্রতিবেদনটি দেখে নিলাম। যে বিষয়টি এখন পর্যন্ত আমাদের গবেষণায় উঠে এসেছে, এখন পর্যন্ত কমপক্ষে 8 থেকে 9টি যদি নীতিমালা বলেন, রূপকল্প বলেন, নানামুখী পরিকল্পনা নেওয়া হয়েছিল এসএমই খাত নিয়ে, এবং সবশেষ 2031 সাল নাগাদ 40% জিডিপির 40% পর্যন্ত ভূমিকা রাখার কথা স্বপ্ন দেখেছেন বাংলাদেশের সরকার। আসলে বর্তমান পরিস্থিতি যা দেখছেন তাতে কতখানি এইসব নীতিমালা, এই স্বপ্ন পূরণ সম্ভব? জি, ধন্যবাদ। আমি প্রথমত দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছেন সকলের উদ্দেশ্যে আমার সালাম, এবং আমাদের সম্মানিত সহযোগী আমাদের ম্যানেজিং ডিরেক্টর এসএমই ফাউন্ডেশন, ওনাকে আমার শুভেচ্ছা রইল।
বর্তমান যে বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে, আপনি জানেন যে আপনার এই যে আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পের উপরও যে টার্নওভার ভিএটি আরোপ করার যে একটি একটি আমরা প্রজ্ঞাপন আমরা দেখতে পেরেছি, সেটা আসলে সত্যিকার অর্থে আমাদের অর্থনীতির জন্য, বিশেষ করে আমাদের এসএমই খাতের সাথে 80 লক্ষ আপনার ব্যবসা সম্পৃক্ত তাদের সাথে সরাসরি আমি মনে করি যে একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এমন একটি বাস্তবতা যেখানে আপনার উচ্চ মূল্যস্ফীতি রয়েছে, এর উপরে আপনার উচ্চ সুদের হার, আপনার আইনের শাসনের ক্রমবর্ধমান ভাবে আপনার অবনতি রয়েছে, এবং তার পাশাপাশি আপনি দেখবেন যে আপনার কাঁচামাল আমদানিতে, বিশেষ করে যখন আপনার টাকার মান ডলারের বিপরীতে একটি একটি দরপতন হয়েছে, তখন আপনার আমদানি খরচ বেড়ে যাওয়ার কারণেও কিন্তু আপনার আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পের সাথে সম্পৃক্ত এই 79 লাখ 80 লাখ ব্যবসা কিন্তু সরাসরি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর উপরে আপনার মূল্যস্ফীতি আপনার বৃদ্ধি করার ফলশ্রুতিতে কি হলো, আপনার ন্যূনতম মজুরি বেড়ে যাওয়ার কারণেও কিন্তু আপনার উৎপাদন যে খরচ, যেটা আপনার একটি ব্যবসা বাণিজ্য পরিচালনার যে খরচগুলো, সেটা কিন্তু সামষ্টিকভাবে কিন্তু আপনার বৃদ্ধি করার ফলশ্রুতিতে অধিকাংশ ব্যবসা তো মুনাফা রাখতেই পারছে না। তারা কিন্তু দেখা যাচ্ছে, আমিও ব্যক্তিগতভাবে অনেক ব্যবসার সাথে আমরা জরিপ করে আমরা পেয়েছি, সেটা হচ্ছে আপনার অতীতে যারা এক বছরে যে বার্ষিক যে আয় ছিল, সেটা কিন্তু আগামী আমরা বিগত 2-3 বছরও কিন্তু আমরা সেই আয়ের লক্ষ্যমাত্রা কিন্তু আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পরা কিন্তু অর্জন করতে পারছে না। তো বাংলাদেশে একটি আন্ডারলাইং একটি রিসেশন আছে, যেটা কিন্তু ভবিষ্যতে ইকোনমিক ডিপ্রেশনের দিকে চলে যাবে যদি আপনি এখন পর্যন্ত আপনার কঠোর সংকোচনমূলক মুদ্রানীতির নামে যদি আপনি আগামী 1.5 বছর 2 বছর যদি আপনার সুদের হার এরকম 15-16% ডবল ডিজিট রেটে যদি আপনি রাখেন, আসলে আমাদের ব্যবসা বাণিজ্য কিন্তু চরমভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর আমাদের এসএমই ফাউন্ডেশনকে অবশ্যই আমি মনে করি আরো ক্ষমতায়ন করা উচিত। বর্তমানে 200 থেকে 300 কোটি টাকা যেটা বরাদ্দ করা হচ্ছে, এবং আমরা 2-3 বছর আগে আমরা দেখলাম যে স্টিমুলাস প্যাকেজের নামে আপনার 300-400 কোটি টাকা যেটা বরাদ্দ করা হলো, সেটার ফলশ্রুতিতে হয়তো 2-3 হাজার আপনার ব্যবসা এই ঋণ সহায়তা পেয়েছে, কিন্তু বাংলাদেশে তো 80 লক্ষ ব্যবসা আপনার এই কুটির শিল্প এবং এসএমই খাতের সাথে সরাসরি সম্পৃক্ত। তো তাদের জন্য আমার ব্যক্তিগতভাবে আমাদের সর্বপ্রথম আপনার যে ইকোনমিক সিকিউরিটি যেটা, সেটা হচ্ছে আপনার ট্যাক্স ইনসেন্টিভ গুলো আমি মনে করি আমাদের এসএমই ব্যবসায়ীদের দেওয়া উচিত, এবং একই সাথে আপনার স্বল্প সুদে যদি আমরা ঋণ প্রদান করতে পারি, তাহলে আমি মনে করি আমাদের মধ্যমায়ের ব্যবসায়ী যারা রয়েছে তারা চরমভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ দেখেন, বাংলাদেশে এবং বহির্বিশ্বে প্রতিটি দেশের একটি অর্থনীতির মেরুদণ্ড কিন্তু হয় কিন্তু এসএমই খাতের সাথে যারা সম্পৃক্ত। আপনি যদি আমেরিকান ইকোনমি দেখেন, ওইসিডি দেশগুলোর অর্থনীতিগুলো দেখেন, আপনার আমাদের মিডল ইনকাম বিজনেসম্যানরা কিন্তু দেশের অর্থনীতির মেরুদণ্ড হয়ে থাকে। তো তাদেরকে যদি আমরা সঠিকভাবে যদি ইনকিউবেট না করতে পারি, তাদের সফলতা নিশ্চিতকরণের জন্য যদি আমরা নীতিমালা আমরা প্রণয়ন সঠিকভাবে না করতে পারি, তাদেরকে যদি সঠিকভাবে মূল্যায়ন করতে আমরা ব্যর্থ হই, তাহলে কিন্তু এই খাতের সাথে সম্পৃক্ত প্রায় 2-3 কোটি মানুষ কিন্তু সরাসরি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনি দেখবেন যে নতুন যে ভ্যাট আরোপ করা হয়েছে, অবশ্যই আমাদের রাজস্ব লক্ষ্যমাত্রা আমাদের অর্জন করতে হবে, আমাদের পূরণ করতে হবে। ভবিষ্যতে আমরা এত বড় বাজেট ডেফিসিট রেখে আপনি সরকার রাষ্ট্র পরিচালনা করতে আমরা পারি না, কিন্তু তারপরও আমাদের মনে রাখতে হবে ব্যবসায়িক সাফল্য অর্জন করার জন্য অল্টারনেটিভ অ্যাক্সেস টু ক্রেডিট যেই মানে রেভিনিউ স্ট্রিম আমাদের দরকার, সেটা আমি মনে করি আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি বিকল্প এসএমই খাতের জন্য আসলে সত্যিকার অর্থে আপনি জুরিসপ্রুডেন্স নিশ্চিত করে অ্যাক্সেস টু ক্রেডিট আমাদের এসএমই খাতের ব্যবসায়ীদের জন্য আমি মনে করি নিশ্চিত করা উচিত। এবং স্বল্প সুদে আপনি যদি 16-17% যদি আপনি 100 কোটি টাকাও দেন, সেটার ব্যর্থতা ব্যবসায়িক ব্যর্থতা হওয়ার সম্ভাবনা কিন্তু ব্যাপকভাবে কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। এত এক্সপেন্সিভ ক্রেডিট ডিসবার্সনের চেয়ে আমার মনে হয় যে আপনারা যদি 5-6% আপনি সুদের হার কমিয়ে যদি ঋণ বরাদ্দ করতে পারেন, সেটা আমি মনে করি যে আরো ব্যাপকভাবে আমি মনে করি আমাদের এই 80 লক্ষ ব্যবসায়ীদের আমরা সহায়তা করতে আমরা সক্ষম হব বলে আমি মনে করি। জি, সাইম আমির ফয়সাল, আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের আরেকজন অতিথি এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, আপনাকে আমন্ত্রণ বিজনেস আওয়ারে। আমরা অর্থনীতিবিদের সাথে কথা বলছিলাম, আমাদের হাতে একটি প্রতিবেদন ছিল এসএমই খাতের চ্যালেঞ্জ এবং অগ্রাধিকার শীর্ষক আজকের বিষয়টিও আমাদের সেটি। আপনার কাছে প্রথম যে প্রশ্নটি করতে যাচ্ছি যে চলতি অর্থ বছরে কি পরিমাণ বরাদ্দ আপনারা পেয়েছেন এসএমই খাতের উন্নয়নে, এবং অর্থ বছরের কিন্তু প্রায় 7ম মাস শেষ হয়ে এখন 8ম মাসের দিকে যাচ্ছে। এমন পরিস্থিতি আপনাদের বরাদ্দের প্রয়োগ পরিস্থিতিটা আসলে কি দাঁড়িয়েছে? ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য। আসলে আমরা তো প্রতি অর্থবর্ষ ভিত্তিক কোনো বরাদ্দ পাই না।
আমরা যেটা পেয়েছিলাম সরকারের স্টিমুলাস প্যাকেজের আওতায় 300 কোটি টাকা, এইটি আমাদের পুঁজি বলতে পারেন। এটা আমরা যথাসময়েই উদ্যোক্তাদের হাতে আমরা ব্যাংকের মাধ্যমে এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মাধ্যমে আমরা পৌঁছে দিয়েছি। এর থেকে যে ইনকাম হচ্ছে, একটা ফান্ড তৈরি হচ্ছে, রিভলভিং ফান্ড। এই 300 কোটি হয়তো মনে করেন এখন 400 কোটির উপরে গিয়ে পড়ছে। এই টাকাটাই আমরা আবার পুনর্বিনিয়োগ করছি। আমরা ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের মাধ্যমে আমরা 18টা ব্যাংক এবং 5টা আপনার নন ব্যাংকিং এনবিআইএফ এফআই এর মাধ্যমে আমরা দিচ্ছি। আমরা মূলত আপনার 2% ইন্টারেস্ট এবং গ্রাহক আমরা বলছি 6% দেওয়ার জন্য, তারা তাই দিচ্ছে। তো এই প্রক্রিয়ায় আমরা এইবার এই অর্থবর্ষে আপনার 300 কোটি টাকা বরাদ্দ বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি। এর মধ্যে গত ডিসেম্বর পর্যন্ত আমরা 127 কোটি টাকা বিতরণ করতে পেরেছি। আপনি জানেন যে জুলাই এবং আগস্ট মাসের এই যে আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে কিছুটা সময় আমাদের কাজকর্ম বেশ ব্যাহত হয়েছে। আবার বন্যা ছিল, খরা ছিল একটা দেশের একটা অংশে, সেখানেও কিছুটা আমরা পিছিয়ে ছিলাম। এই নানান কারণে আমরা হয়তো 150 কোটি টাকা যেখানে বিতরণের কথা ছিল সেখানে 127 কোটি টাকা বিতরণ করা হয়েছে। তো আমরা আশাবাদী বাকি সময়ে আমরা বাকি টাকাটা আমরা বিতরণ করতে সক্ষম হব। জি, আনোয়ার হোসেন চৌধুরী, উদ্যোক্তাদের পক্ষ থেকে কিন্তু দিনের পর দিন আসলে যে বিষয়গুলো অভিযোগ করা হয় যে আর্থিক খাতের সাথে তাদের একটি দূরত্ব রয়েছে, এসএমই খাতের প্রশিক্ষণের অর্থাৎ সক্ষমতার এক ধরনের অভাব আছে। পাশাপাশি এখন আবার নতুন করে আরেকটি জিনিস যুক্ত হয়েছে, মূল্য সংযোজন কর, ভ্যাট যুক্ত হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে আসলে আপনার দৃষ্টিভঙ্গি কি, উদ্যোক্তারা আসলে যেই ধরনের অভিযোগগুলো করেন সেগুলো সমাধানের জন্য কি করা যায়, বা সরকারের পক্ষ থেকে যেই ভ্যাটটি দিয়ে দেওয়া হলো এখানে আসলে আপনারা কি করছেন? দেখুন, আমরা মূলত এসএমই ফাউন্ডেশন ফ্যাসিলিটেট করে আমাদের কাজ হলো যে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা, বিদ্যমান যে উদ্যোক্তা আছে তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করা, তাদের স্কিল ডেভেলপমেন্টে কাজ করা, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে কাজ করা, তাদের টেকনোলজি ডেভেলপমেন্টের সাথে সম্পৃক্ত করা, তাদের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করা, প্রোডাক্টসের আপনার মার্কেট সাথে একটা লিঙ্কেজ তৈরি করে দেওয়া, তাদের প্রোডাক্টের প্রমোশন এবং প্রোডাক্টের কোয়ালিটি বৃদ্ধি করা, ডাইভার্সিফিকেশন করা, ডিজাইনে সহায়তা করা, এই কাজগুলো আমরা আসলে মূলত করে থাকি। আরও একটি কাজ হলো, বড় কাজ করে থাকি আমরা উইমেন এন্টারপ্রেনার্স যারা আছে তাদেরকে আমরা সহায়তা করি, তাদেরকে মেইন স্ট্রিমিংয়ের কাজগুলো আমরা করে থাকি। আমরা আমাদের নিয়ম অনুসারে আমরা কাজগুলো করেই যাচ্ছি। তো এখন যেটি বলছেন আপনি, হ্যাঁ, আমরা প্রশিক্ষণ নিয়মিত দিয়ে যাচ্ছি। এখানে কোনো ঘাটতি আছে বলে আমি মনে করি না, আমাদের সামর্থ্য অনুসারে। আর যে বলছেন যে মূল্য সংযোজন করবার অন্যান্য বিষয়, হ্যাঁ দেখুন, ছোট এবং মাঝারি শিল্প যারা পরিচালনা করেন তারা আসলে এমনিই নানান সংকটে থাকেন। তাদেরকে যদি অতিরিক্ত করে বোঝা যদি তাদের উপরে চলে আসে তাহলে স্বাভাবিকভাবেই তাদের মানে চলার পথটা এতটা মসৃণ থাকে না, সহজ থাকে না। তারা বাধাগ্রস্ত হয়, উৎপাদন প্রক্রিয়া, বিপণন প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হয়। তা আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা কয়েকদিন আগেও এই বিশেষজ্ঞদের নিয়ে আমরা মিটিং করেছি, যেটা আমরা এনবিআর এর কাছে পৌঁছাবো যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তাদের কোন কোন বিষয়ে সমস্যা হচ্ছে, কর, ভ্যাট এই সংক্রান্ত বিষয়ে কোথায় সরকারের নীতি ক্লায়েন্ট ফ্রেন্ডলি করা দরকার বা উদ্যোক্তা ফ্রেন্ডলি করা দরকার। এইগুলো আমরা এক্সপার্ট ডেকে নিয়ে আমরা সভা করেছি, সভা থেকে একটা মোটামুটি একটা ধারণা আমরা লাভ করেছি। এগুলো আমরা কাজ চলছে, আমরা যথাসময়ে এনবিআর এর কাছে আমাদের বক্তব্য আমরা পৌঁছে দেব।
জি, আনোয়ার হোসেন চৌধুরী, আপনি আমাদের সাথে থাকবেন। আমরা একটা অর্থনীতিবিদের কাছে প্রশ্নের উত্তর জেনে আসতে চাই। ডক্টর সাইম আমির ফয়সাল, যে বিষয়টি জানতে চাচ্ছিলাম, আপনি শুনলেন যে 300 কোটি টাকার বরাদ্দ তারা 6 মাসে প্রায় 50% তারা পূরণ করতে পেরেছেন, তারা বিতরণ করতে পেরেছেন। কিন্তু মূল যে বিষয়টি, সূত্র তথ্য পরিসংখ্যান ব্যুরো বলছে যে 25% জিডিপিতে অবদান রাখছে এই এসএমই খাত। সেই হিসেবে এই যে বরাদ্দ দেয়া হচ্ছে, এটি আসলে কতখানি বলা চলে যে প্রাসঙ্গিক বলে আপনি মনে করেন? দাবি কিন্তু করেন উদ্যোক্তারা আরো বেশি, কেন দেয়া হয় না? অবশ্যই। তো দেখেন, আমাদের বাংলাদেশের 8.5 লক্ষ কোটি টাকার বাজেট, সেখান থেকে আজকে আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্প সাথে সম্পৃক্ত প্রায় 80 লক্ষ ব্যবসায়ী এবং শিল্প প্রতিষ্ঠান, তাদের জন্য যখন মাত্র 300 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে, আপনি কি করে আশা করেন যে এটা আগামী দিনে আমাদের এসএমই সেক্টর থেকে 60 to 70% আপনার জিডিপির আপনার অবদান রাখবে? তো আমি মনে করি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, যে বর্তমান যে সরকার আছে এবং ভবিষ্যতে যারা নির্বাচিত সরকার হবে, অবশ্যই আমাদের বাজেটে আমি মনে করি এখানে নীতিমালা পরিবর্তন করে অন্তত পক্ষে আমাদের এই এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের শিল্প মন্ত্রণালয়ের অধীনে অন্তত পক্ষে যে 10,000 কোটি টাকা আমি মনে করি এই খাতে বরাদ্দ করা উচিত। কারণ আপনারা দেখেন, বাংলাদেশের মধ্যমায়ের যারা ব্যবসায়ী রয়েছে, তারা তীব্র পুঁজির সংকটে তারা ভুগছে বর্তমানে। আজকে বাংলাদেশে একটি আন্ডারলাইং রিসেশন রয়েছে, আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ব্যাপক হারে বেড়ে গেছে, আজকে মানুষের ক্রয় ক্ষমতা পর্যায়ক্রমে কিন্তু কমে যাচ্ছে। তো এই ব্যবসাগুলোকে যদি আমরা টিকিয়ে রাখতে না পারি, যখন তাদের সেল যারা আগে আপনার মাসে যে সেলস হতো, সেটা আজকে পুরো বছরও কিন্তু তারা একই সেলস কিন্তু তারা করতে পারছে না। এবং বর্তমানে যে 127 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সামর্থ্য অনুযায়ী আমি মনে করবো সেখানে সফলতা আছে, কিন্তু এর আপনার বরাদ্দর পরিসর যদি আপনি বৃদ্ধি না করেন, আপনি কিন্তু এসএমই সেক্টরকে আসলে সত্যিকার অর্থে আপনি সাপোর্ট করতে পারবেন না। গড়ে যদি আপনি 10 লক্ষ টাকা করে যদি দেন, মাত্র 1000 ব্যবসা থেকে 1500 ব্যবসা আপনার পুঁজির সাপোর্ট পাচ্ছে। আপনার তো দরকার অন্তত পক্ষে 60 থেকে 70 লাখ ব্যবসায়ীকে আপনার পুঁজির সংকটটা মোকাবেলা করার জন্য। যদি আপনার এই মধ্যমায়ের ব্যবসায়ীদের যদি আপনি সত্যিকার অর্থে যদি তাদের ব্যবসায় যদি আপনি সাফল্য যদি অর্জন করতে চান, আর বাংলাদেশে বর্তমানেও আমার এটাও বলতে হয়, একটা ব্যবসা শুরু করতে, সঠিকভাবে শুরু করতে, আজকে বাংলাদেশে 3.5 লাখের মতো আপনার রেজিস্টার্ড ব্যবসা রয়েছে। আপনি যদি তাদেরকে সরাসরি ফর্মাল সেক্টরের সাথে সম্পৃক্ত করতে চান, যেই বর্তমানে যে আমলাতান্ত্রিক জটিলতাগুলো রয়েছে এখন পর্যন্ত, একটা ব্যবসা করতে গেলে যেই আপনার 10 জায়গা থেকে লাইসেন্স নিয়ে শুরু করবে, আপনার বিদ্যুৎ বিল, গ্যাস বিল ইত্যাদি 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 মিলে ভ্যাট ট্যাক্স আর উপর এত ধরনের হয়রানি করতে হয় একজন উদ্যোক্তাকে, আসলে সে তো আপনার উৎসাহিত তো দূরের কথা, তাদেরকে আমাদের নানাভাবে আমাদের নীতিমালাগুলো সত্যিকার অর্থে কিন্তু তাদের কিন্তু অনুৎসাহিত কিন্তু করছে। এবং একই সাথে যখন আপনি ট্যাক্স আরোপ করে দিচ্ছেন, আপনার আজকে বর্তমানে একটি টার্নওভার ট্যাক্স, যেটা 50 লাখ টাকার উপরে আপনার বিক্রি হলে একটি টার্নওভার ট্যাক্স আরোপ করার যে 5 থেকে 15% বৃদ্ধি করার যে একটি পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটা তো আসলে সত্যিকার অর্থে আপনার মুদির দোকানদারের যারা রয়েছে, যারা ব্যবসায়ী, একদম ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে, তাদের সাথে আমি মনে করি একদম সরাসরি বৈষম্য করা হবে। এবং এই ব্যবসাগুলো যদি আমরা টিকিয়ে রাখতে না পারি, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কিন্তু একদম সম্পূর্ণভাবে ভেঙে যাবে। আর যেই স্বপ্ন নিয়ে আসলে আমার একটি বৈষম্যহীন একটি সমাজ আমরা গড়ার একটি প্রত্যয় আমরা নিয়েছি, সেটা যদি সত্যিকার অর্থে বাস্তবায়িত করতে হয়, আপনার মিডল ইনকাম ইকোনমিটাকে আপনার শক্তিশালী করতে হয়। বর্তমানে তো বাংলাদেশে মিডল ক্লাস ইকোনমি বলতে গেলে একদম মাত্র 6 থেকে 7% রয়েছে। অধিকাংশ মানুষ দারিদ্রতার সীমার নিচে বর্তমানে বসবাস করছে। আপনি কুড়িগ্রামের চিত্র দেখেন, মাদারীপুরের চিত্র দেখেন, বরিশালের চিত্র দেখেন, আজকে দারিদ্রতার হার আপনার 60 থেকে 70% এসে পৌঁছে গেছে। তো তাদেরকে যদি আপনার ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সত্যিকার অর্থে, খালি কোট অ্যান্ড কোট আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কথা বললে হবে না, সরকারের সদিচ্ছা থাকতে হবে এবং আপনার বাজেট বরাদ্দ করতে হবে। বাজেটের আপনার কিন্তু বর্তমান সরকারের বাজেটের কিন্তু অপর্যাপ্ততা নেই। 8.5 লক্ষ কোটি টাকা, অলমোস্ট $70 বিলিয়ন এর আপনার বাজেট আছে, কিন্তু আপনার যেভাবে আপনার ব্যয় করা হচ্ছে, বিশেষ করে এত বড় একটি বাজেট ফাইন্যান্সিং এর বছরেও, আমার মনে হয় যে অন্তত পক্ষে যদি 10,000 থেকে 15,000 কোটি টাকা আমাদের আপনার এসএমই খাতের জন্য আপনার পুঁজির সংকট মোকাবেলা করার জন্য যদি বরাদ্দ করা হয়, আমি মনে করি আমাদের অধিকাংশ মধ্যমায়ের ব্যবসায়ীরা ব্যাপকভাবে লাভবান হবে। এবং আবার একই সাথে আমার বলতে হচ্ছে, এই উচ্চ সুদের হারে আপনি কিন্তু বেশি দিন আপনি টিকিয়ে রাখতে পারবেন না। বাংলাদেশের অর্থনীতি কিন্তু চরমভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার একটি আশঙ্কা রয়েছে। বর্তমানে একটা ইকোনমিক রিসেশন রয়েছে, একটা অর্থনৈতিক মন্দা বিরাজ করছে, সেটা যাতে ভবিষ্যতে যাতে ইকোনমিক
ডিপ্রেশনের দিকে না যায়, সেদিকে আমি মনে করি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, বাংলাদেশের মাননীয় অর্থ উপদেষ্টা আমি মনে করি সুনজর দিলে আমি মনে করি এই সংকটটি আমরা মোকাবেলা করতে পারব। জি, ডক্টর সাইম আমির ফয়সাল আমাদের সঙ্গেই থাকবেন। আপনাকে আমি এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে সরকার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু খাত ভিত্তিক প্রায় সব খাতেই তারা সংস্কারের উদ্যোগ নিয়েছেন, টাস্কফোর্স গঠন করেছেন, তারা পরামর্শ নিচ্ছেন, সুপারিশ নিচ্ছেন। এসএমই খাত দেশের অর্থনীতির জন্য একটি অন্যতম বড় একটি খাত। এই জায়গাটিতে এসএমই ফাউন্ডেশন নিজ উদ্যোগে তারা কি কোনো সংস্কার সুপারিশ বা এসএমই খাতকে এগিয়ে নেওয়ার জন্য আসলে বিগত সময়ে যেসব নীতিমালা বা পরিকল্পনা হয়েছিল তার বাইরে নতুন করে তারা কিছু ভাবছে এসএমই ফাউন্ডেশন, যদি জানান? ধন্যবাদ আপনাকে। দেখুন, যে সরকারের যে একটি বিভিন্ন কমিশন গঠন করেছেন, এর মধ্যে একটি শ্বেতপত্র কমিশন এটা ছিল। এখানকার পক্ষ থেকে আমাদের এসএমই ফাউন্ডেশনে একটি আলোচনা সভার বা কর্মশালার আয়োজন করা হয়েছিল। সেখান থেকে এই শ্বেতপত্র কমিটির থেকে বেশ কয়েকজন আমাদের এখানে এসেছিলেন, বা এছাড়াও এসএমই খাত সম্পর্কে দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তিবর্গ এসেছিলেন। এসএমই খাতে যারা আমরা একটা দিনব্যাপী ওয়ার্কশপের আয়োজন আমরা করেছিলাম যৌথভাবে। সেখানে অনেকগুলো সুপারিশ উঠে এসছে বিভিন্ন বক্তার কাছ থেকে। এইগুলো কম্পাইল করে ডক্টর ফেরদৌসী আপা যিনি আসছিলেন ওই শ্বেতপত্র কমিটির পক্ষ থেকে, তিনি কম্পাইল করে এগুলো নিয়ে গিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন আমাদেরকে যে এইগুলো তারা সরকারের কাছে উপস্থাপন করবেন। এসএমই জি, জনাব আনোয়ার হোসেন চৌধুরী এবং ডক্টর সাইম আমির ফয়সাল, আপনাদের দুজনকেই ধন্যবাদ বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা সংবাদ বিশ্লেষণে ছিলাম। এসএমই খাতের চ্যালেঞ্জ উত্তরাধিকার নিয়ে আলোচনা করছিলেন আমাদের সাথে দুজন অতিথি, অর্থনীতিবিদ এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক। চলে যাচ্ছে আমাদের অন্যান্য প্রসঙ্গে। এখন পর্যন্ত যেই বিষয়টা আমাদের কাছে সংবাদ হিসেবে রয়েছে যে বাড়তি সম্পূরক শুল্ক প্রত্যাহার না হলে মঙ্গল ও বুধবার সারা দেশে ফল সরবরাহ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন আমদানিকারকরা। তাদের দাবি না মানলে 13 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য একযোগে বন্দর থেকে ফল খালাস বন্ধের হুমকি দিয়েছেন তারা। ফলকে বিলাসী পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ারও দাবি করেন ব্যবসায়ীরা। দেশে ফলের চাহিদার 60% আসে আমদানি হয়ে। সম্প্রতি ফল আমদানিতে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রভাবে বেড়ে গেছে সব ধরনের বিদেশি ফলের দাম। প্রতি কেজি আঙ্গুরে এখন শুল্ক দিতে হচ্ছে 157 টাকা, যা আগে ছিল 122 টাকা। একইভাবে 1 কেজি আপেলে কর দিতে হচ্ছে 137 টাকা, যা আগে ছিল 120 টাকা। এবং কমলায় কর দিতে হচ্ছে সব মিলিয়ে প্রতি কেজিতে 116 টাকা, যা আগে ছিল 103 টাকার মতো। আমদানি করা তাজা ফলের উপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে সোমবার রাজধানীর আগারগাঁও মানববন্ধন করেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন, যেখানে তারা সময় বেঁধে দেন বর্ধিত শুল্ক প্রত্যাহারের। প্রতীকী হিসাবে 4 এবং 5 সারা বাংলাদেশের স্থলবন্দর, নৌবন্দর, যত বন্দর আছে সমস্ত জায়গা থেকে ফল আমদানি বন্ধ থাকবে। যদি এর মধ্যে সরকার আমাদের কথা না শুনে, আমাদের কাছে না আসে, আমাদের কথা না শুনে, আমাদের প্রতি সহানুভূতি না দেখায়, 13 ফেব্রুয়ারি থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য মাল ডেলিভারি বন্ধ করে দিব। রমজানে বাজার স্থিতিশীল রাখতে ফলকে বিলাসী পণ্যের তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। সবকিছু মিলে 138% মতন আমাদের ট্যাক্স দিতে হয়। ফলকে এটাকে বিলাস পণ্য করা হয়েছে, ফলকে বিলাস পণ্য হতে পারে। প্রতিবাদী মানববন্ধন শেষে ব্যবসায়ীরা রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কার্যালয়ে স্মারকলিপি দেন। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা। তালিকাভুক্ত ছাড়া কোনো পরামর্শক দিয়ে প্রকল্প সম্ভাব্যতা যাচাই করা যাবে না। ব্যাংকিং খাত পুনরুদ্ধারে ফিরিয়ে দিতে হবে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ ক্ষমতা, আর দক্ষ মানব সম্পদ রপ্তানির ক্ষেত্রে ইংরেজি শেখা করতে হবে বাধ্যতামূলক। এসব পরামর্শ অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সার্বিক প্রতিবেদন নিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলছেন, একটি সুপারিশ বাস্তবায়ন করা গেলে সেটি হবে বড় অর্জন।
অবকাঠামো নির্মাণের মহোৎসবের নামে গেল ১.৫ দশকে তৈরি হয়েছে উন্নয়নের বয়ান। চলতি মাসের শুরুতে অর্থ বিভাগ জানিয়েছে বাংলাদেশের ঘাড়ে দেশি বিদেশি ঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে 18,32,000 কোটি টাকা। সার্বিক অর্থনীতির বেহাল দশা থেকে উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্কফোর্স কমিটি। এরই মধ্যে তৈরি হয়েছে প্রতিবেদন। সোমবার আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিংয়ে কমিটির সদস্যরা বিভিন্ন খাতের পরামর্শ তুলে ধরেন। এই বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্ত শাসনটা ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর করা হয়েছে এবং আমরা বলছি যে ব্যাংকের লাইসেন্স, নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া বন্ধ করা এবং তারপরে বাংলাদেশের যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এটাকে শক্তিশালী করা। যে ফিজিবিলিটি স্টাডি করবে অন্যান্য দেশের মতো সে এনলিস্টেড হতে হবে, সিপিটিতে এনলিস্টেড হবে, তার জন্য রিটেনশন মানি থাকবে, সে ব্ল্যাক লিস্টেড করতে পারবে, তার প্রফিটটাকে জমা হবে। তাহলে কিছুটা হলো এক সাইডে আমরা অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে পারবো। হিউজ ডিমান্ড আছে কিন্তু আমরা তাদেরকে প্রিপেয়ার করতে পারছি না। এই জন্য আমার স্ট্রং রেকমেন্ডেশন হচ্ছে থার্ড ল্যাঙ্গুয়েজ, অ্যাপার্ট ফ্রম ইংলিশ, থার্ড ল্যাঙ্গুয়েজ আমাদের বাধ্যতামূলক করা। এক প্রশ্নের জবাবে কমিটি প্রধান জানান, রাতারাতি ফলাফল পাওয়া না গেলেও বাজার ব্যবস্থায় চাঁদাবাজ দূর করার উদ্যোগ নিতে হবে দ্রুত। প্রত্যেকটা বাজারে, বাস স্ট্যান্ডে, ঘাটে সব জায়গায় আমরা বলছি যে আমরা চেষ্টা করি এবং এখানে যে বললেই যে রাতারাতি সুফল পাবো সেটাও আমরা আশা করা ঠিক নয়। পরিকল্পনা উপদেষ্টা জানান, কমিটির সুপারিশ প্রযোজ্য ক্ষেত্রে বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোকে আহ্বান জানানো হয়েছে। প্রত্যেকটা মন্ত্রণালয়কে বলা হয়েছে এটা থেকে যে কোনো একটা বের করে সেটা একটু ইমপ্লিমেন্ট করে দেখা শুরু করব। 1990 সালে আমিও টাস্ক ফোর্সের মেম্বার ছিলাম। সেটা তো রিপোর্টস অফ টাস্ক ফোর্সেস মেরামেন্টস লেট, এটা তো খুবই প্রসিদ্ধ এবং বলা হয় যে ওটার থেকে তো কখনোই কোনো কিছু হয়নি। আমরা যদি এখান থেকে একটাও করতে পারি তাহলে বুঝবো যে ওটা থেকে এটা একটু ডিফারেন্ট। ছাত্র রাজনীতির জন্য বিদ্যমান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব আচরণবিধি থাকা প্রয়োজন এবং শিক্ষার্থীদেরও তা গ্রহণ করা উচিত বলেও মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা আচরণবিধি থাকতে হবে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত বিজনেস আওয়ারে। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারেও সূচকের উত্থানে শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন। পাশাপাশি 7 কার্যদিবস পরে ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে 400 কোটির ঘর। প্রধান মূল্যসূচক ডিএসই এক্স 19 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5,145 পয়েন্টে। সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেনও বেড়েছে 56 কোটি টাকা। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 219টির, কমেছে 113টির এবং অপরিবর্তিত রয়েছে 67টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে 31 পয়েন্ট। তবে সিএসইতে এদিন সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কমেছে 21 লাখ টাকা। দর্শক, প্রতিদিনের মতো এখন আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিব পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি। পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি যেটি দেখা যাচ্ছে যে গেল 2 দিনের মতো আজ অর্থাৎ তৃতীয় কর্মদিবসেও কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে আজকের পুঁজিবাজার। ডিএসই এক্স ইন্ডেক্স 4.9 পয়েন্ট বেড়ে সূচক দাঁড়িয়ে আছে 5,150 পয়েন্টে। সরিয়া ভিত্তিক ইন্ডেক্স 2.7 পয়েন্ট বেড়েছে, সূচক দাঁড়িয়ে আছে 1,142 পয়েন্টে। বিশেষায়িত 30টি কোম্পানির ইন্ডেক্স 2.0 পয়েন্ট বেড়ে এখন সূচক দাঁড়িয়ে আছে 1,911 পয়েন্টে। এখন পর্যন্ত 309 কোটি টাকার লেনদেন হয়েছে। হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে 164টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 162টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 72টি কোম্পানির শেয়ারের দাম। আমরা জেনে নিতে চাই বিদেশি মুদ্রার বিনিময় মূল্যের সবশেষ পরিস্থিতি। সেই বিষয়টির দিকে তাকালে যেটি দেখা যাচ্ছে যে মার্কিন ডলার 121 টাকায় কিনে বিক্রি হচ্ছে 122 টাকায়, ইউরো 125 টাকায় কিনে বিক্রি হচ্ছে 130 টাকায়, পাউন্ড 150 টাকায় কিনে বিক্রি হচ্ছে 155 টাকায়, চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কেনা যাচ্ছে, বিক্রি করা যাচ্ছে 17 টাকা 30 পয়সায়, সৌদি রিয়াল 32 টাকা 50 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 33 টাকা 30 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়,
জেনে নিতে চাই স্বর্ণের দরদাম। স্বর্ণের দরদামের দিকে তাকালে যেটি দেখা যাচ্ছে, সবচেয়ে ভালো স্বর্ণ 22 ক্যারেট প্রতি ভরি 1,44,890 টাকা, 21 ক্যারেট প্রতি ভরি 1,38,300 টাকা, 18 ক্যারেট প্রতি ভরি 1,18,541 টাকা এবং সনাতন স্বর্ণের প্রতি ভরি 97,476 টাকা। রূপার দরদাম জেনে নিব। রূপার দরদামের দিকে তাকালে যেটি দেখা যাচ্ছে যে সবচেয়ে ভালো রূপা 22 ক্যারেট প্রতি ভরি 2,578 টাকা, 21 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,449 টাকা, 18 ক্যারেট প্রতি ভরি 2,111 টাকা এবং সনাতন রূপার প্রতি ভরি 1,586 টাকা। দর্শক, এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পুঁজিবাজার, বিদেশি মুদ্রার বিনিময় মূল্য এবং স্বর্ণ রূপার দরদামের সবশেষ আপডেট ছিল আমার কাছে। দর্শক, যেতে চাই আরেকটি বিরতিতে, ফিরছি অন্যান্য সংবাদ নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। গত মৌসুমে ভালো দাম পাওয়ায় এবার বগুড়ায় রেকর্ড পরিমাণ জমিতে আলুর চাষাবাদ হয়েছে। আগাম জাতের আলু তোলা সহ বাজারে বেচাকেনাও চলছে। চাষাবাদ খরচ বেড়ে যাওয়ায় লাভ তো দূরে থাক, উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কিত চাষি। তবে ভালো দাম পেতে চাষিদের আলু সংরক্ষণের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুল সালাম বাবুর তথ্যে ডেস্ক রিপোর্ট। বগুড়ায় দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে আলু ক্ষেত, পানি, সার, কীটনাশক ছিটানো, নিড়ানি, আগাছা পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন কৃষাণীরা। চলছে আলু উত্তোলন সহ হাটে বাজারে বেচাকেনা। এবছর কৃষক বেশি দামের আশায় আবাদের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। তবে নতুন আলুর বর্তমান বাজার মূল্য নিম্নমুখী হওয়ায় হতাশ কৃষক। সার, সেচ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে, তাই লাভ নিয়ে শঙ্কা কৃষকের। বেশি লাগানো আছে আরো দাম ভালো পাওয়ার জন্য, এই আশাতেই লাগানো আছে আর কি। আলু বীজের খরচ বেশি, এইবার বীজ কেনা লাগছে 120 টাকা 10 টাকা খরচা হয়েছে। তাতে মনে করেন যে আপনার এখন যে বিক্রিটা হবে যে টাকা, তাতে খরচাটা আসবে না। আমাদের 100 টাকা পর্যন্ত কেজি কিনে এসে লাগানো আছে, সেই তুলনায় 50 টাকা কেজি আলু বিক্রি করলে গৃহস্থ কিছু বাঁচতে হয়নি। তবে ভালো দাম পেতে চাষিদের আলু সংরক্ষণের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত জনবল আছে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, আর আমরাও চেষ্টা করছি আমরা জেলা থেকে তাদেরকে সাহায্য করার জন্য। কৃষক ভাইদের জন্য একটা পরামর্শ থাকবে, তারা যেন এখন মাঠ পর্যায়ে তারা মাঠ থেকে এই আলুগুলো বিক্রি না করে তারা যেন নিজেরা গুদামজাত করেন, হিমাগারে সংরক্ষণ করেন এবং সেটি যদি সম্ভব না হয় অন্তত 2 থেকে 3 মাস তারা নিজেদের বাড়িতে দেশীয় পদ্ধতিতে সংরক্ষণ করে রাখবেন, যাতে করে তারা একটা ভালো মূল্যে এটা পরবর্তীতে বিক্রি করতে পারে। জেলায় চলতি মৌসুমে গত বছরের তুলনায় 5,000 হেক্টর বেশি জমিতে আলু চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে দেশটির অভিবাসন ও কাস্টমস বিষয়ক আইন প্রয়োগকারী সংস্থা। এই অভিযানে 9 দিনে 7,000-এর বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা বাড়িঘর, কর্মক্ষেত্র এবং অন্যান্য প্রতিষ্ঠানেও অভিযান চালিয়েছে। এছাড়া ধরপাকড়ের কারণে দেশ ছেড়ে যাওয়ার হারও অনেক বেড়েছে। এ পর্যন্ত অন্তত 7,412 জনকে অবৈধ অভিবাসনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে প্রায় 6,000 জনকে বিভিন্ন জনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং মাদক পাচার বন্ধে ব্যবস্থা নিতে মেক্সিকো ও কানাডার সম্মত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তাদেরকে যুক্তরাষ্ট্র অন্যায্যভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করলে দৃঢ় প্রতিক্রিয়া জানাবে তারাও। মঙ্গলবার থেকেই মেক্সিকো কানাডার ওপর 25% ও চীনের ওপর 10% শুল্ক আরোপ কার্যকর করার নির্বাহী আদেশ জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে মেক্সিকো কানাডার নেতাদের সাথে ফোন আলাপে সমঝোতা হলে নতুন করে শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্ত নেন। ট্রাম্প জানান, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউমের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে 10,000 সেনা পাঠাতে রাজি হয়েছে মেক্সিকো। আর উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে রাজি হয়েছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফেন্টালিনের মতো ক্ষতিকর মাদক পাচার বন্ধের আশ্বাস দেন তিনি।
তবে চীনা পণ্যের ওপর 10% শুল্ক চাপানোর সিদ্ধান্ত স্থগিত না হওয়ায় মার্কিন পণ্যের উপরেও 10 থেকে 15% শুল্ক আরোপ করতে চলেছে বেইজিং। এখন থেকে যুক্তরাষ্ট্র থেকে আসা কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের ওপর এবং অপরিশোধিত তেল, কৃষি সরঞ্জাম এবং বড় গাড়ির ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। মার্কিন সংস্থা গুগলের বিরুদ্ধেও তদন্ত করা হবে বলে জানিয়েছে বেইজিং। এরই মধ্যে ইউক্রেনের রুশ আগ্রাসন এবং ট্রাম্পের নীতি ইউরোপকে নিজেদের ভৌত ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য আরও বেশি দায়িত্ব নেয়ার দিকে ঠেলে দিচ্ছে, এমনটাই মন্তব্য করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন সোমবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাথে একটি গঠনমূলক সংলাপ চায় ইউরোপীয় ইউনিয়ন। তবে ট্রাম্প প্রশাসন অন্যায়ভাবে ইউকে লক্ষ্যবস্তু করলে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।